Hello online. Today we are going to discuss the sixth chapter of political science named Indian Foreign Policy for third semester. তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ভারতের বিদেশ নীতি। ঠিক আছে? ভারতের বিদেশ নীতি জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, নীতি কাকে বলে। নীতি কি জানতে হবে? নীতি কাকে বলে। যেমন তোমরা সবাই এখানে পড়তে আসছো, তো একটা টাইম টেবিল আমরা ফলো করি না? এবার একটা টাইমে সকালে যদি তোমরা আসো তাহলে বিকালে আমরা অন্য ব্যাচকে রাখি। আবার বিকালে যেহেতু সকালে তোমাদের আসতে হয় তাহলে বিকালে তুমি আসতে পারবে না, কারণ বিকালের ব্যাচে যদি তুমি চলে আসো তাহলে আবার আমি তোকে পড়াতে পারবো না। পারবো কি? একটা নিয়ম বানাতে হবে, একটা নীতি বানাতে হবে, যাতে করে আমি আমার কোচিংটা, যাতে করে আমি আমার ক্লাসগুলো মেনটেন্স করতে পারি। একটা ক্লাস চালালে বা একটা কোচিং চালালে তোমাকে এইটুকুনি নিয়ম মানে চলতে হবে। তাহলে ভাবতো একটা পুরো দেশকে যদি চালাইস তাহলে অনেকগুলো নিয়ম নীতি বানাতে হবে। হবে কি হবে না? তো এটাই হচ্ছে নীতি। নীতি কি? যে একটা দেশের মধ্যে সরকার যতগুলো নিয়ম বানাবে, একটা দেশের মধ্যে সরকার যতগুলো নীতি বানাবে সেগুলো হচ্ছে আভ্যন্তরীণ নীতি। কি নীতি? মানে আমার দেশের মধ্যে আমি নিয়ম বানালাম যে এখানে আমরা এটা তৈরি করব, এই পশ্চিমবঙ্গকে আমরা এমনভাবে সাহায্য করব, পশ্চিমবঙ্গের বর্ডার এইভাবে থাকবে। এটা একটা দেশের মধ্যে, দেশের রাজ্যগুলোর মধ্যে, দেশের ভিতরের মধ্যে যদি কোনো নীতি তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় আভ্যন্তরীণ নীতি। কি বলা হয়? এবার যদি আমাদের কি করতে হয়, দেশের বাইরের দেশের সাথে সম্পর্ক রাখতে হয়। দেশের বাইরের সাথে সম্পর্ক, আমাদের দেশের নাম ভারতবর্ষ। আবার পৃথিবীতে শুধু একটাই দেশ আছে? পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। একটা ভারতবর্ষ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপস, এরকম অনেকগুলো দেশ আছে। তো সব দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো রাখতে হবে। কি হবে না? কারণ তুই নিজে একটা লোক, এবার তুমি তোমার মামার মেয়ের সাথে বা তোমার মামার ছেলের সাথে বা তোমার মামিদের সাথে, পিসিদের সাথে ভালো সম্পর্ক আছে। কেন সম্পর্ক রেখেছি? কারণ একটার জন্য সম্পর্ক রেখেছি, কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে নানাদের কাছ থেকে আমরা হেল্প পাবো, অথবা নানিদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা হেল্প পাবো। কি পাবো না? এই জন্য আমরা কি করেছি, অন্য আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রেখেছি। সেভাবেই একটা দেশ যখন অন্য একটা দেশের সাথে সম্পর্ক রাখতে শুরু করে, যে নীতি নিয়ম তৈরি করে সম্পর্ক রাখে, সেই নীতি নিয়মকে বলা হয় বাইরের নীতি বা বাহ্যিক নীতি। মনে থাকবে, দেশের ভিতরে যদি কোনো নীতি প্রয়োগ করতে হয় তাহলে সেটাকে বলা হবে আভ্যন্তরীণ নীতি। কি বলা হবে বেটা? আর দেশের বাইরে যদি কোনো নীতি হয় তাহলে সেই নীতিকে কি বলা হবে বাবু? বাহ্যিক নীতি, তাই না? এক্সটার্নাল, বাইরের নীতি। তাহলে সেভাবে ভারত একটা দেশ, আবার সব থেকে বেশি তো নিজের দেশের নিয়ম কানুন মানে যাওয়া যাবে, কিন্তু বাইরের দেশের সাথে মিলেমিশে থাকাটা খুব কষ্টকর। এটা দেশের এটা সমস্যা, এটা দেশের এটা সমস্যা, তো কোন দেশের সাপোর্ট? যেমন এখন ফিলিস্তিন আর আমাদের ইসরায়েলের একটা সমস্যা চলছে না? আমরা কোন দেশের সাপোর্ট থাকবো? দেখছি এই দেশ থেকেও আমরা লাভ পাচ্ছি, এই দেশ থেকেও লাভ পাচ্ছি। একটা দেশের সাথে যদি নাম করি তাহলে এই দেশ আমাদের উপর রাগ করে যাবে, এই দেশের নাম করলে ওই দেশের সমস্যা হবে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটা ডিসিশন নিতে হয়। তাহলে পর লোকের সাথে, পর দেশের সাথে যে নীতি আমাদের, সেই নীতিকে বলা হয় পরনীতি বা পররাষ্ট্রনীতি। পর মানে অপর, রাষ্ট্র মানে, পোল সায়েন্সের রাষ্ট্র মানে কি? দেশ। রাষ্ট্র মানে কি? পর মানে অপর, রাষ্ট্র মানে দেশ, নীতি মানে নীতি। অপর রাষ্ট্রের সাথে, অপর দেশের সাথে, অন্যান্য দেশগুলোর সাথে যে নীতি, সেটাকে কি বলা হয়? পররাষ্ট্রনীতি। সেটাকে কি বলা হয়? অথবা অন্য রাষ্ট্রের সাথে, অন্য দেশের সাথে যে নীতি, সেই নীতিকে বলা হয় পররাষ্ট্রনীতি, অথবা কেউ বলেন বিদেশ নীতি, কারণ বিদেশ সবাই, বিদেশ নীতি, অথবা কেউ বলেন ইন্ডিয়ান বা ফরেন পলিসি। ইংরেজি থেকে বলা হয় কি? ফরেন পলিসি। চল, ভারত একটা দেশ। এই ভারত দেশটা স্বাধীনতা লাভ করছে কবে? ভেরি গুড, বাহ, মোটামুটি চালাক আছিস, তাই না? 1947 সালে ভারত স্বাধীন হচ্ছে। 1947 সালের 15ই আগস্ট হয়ে গেল ভারত স্বাধীন। ভারত স্বাধীন হবার পর ভারতের প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। সবাই জানি আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহরু। এবার কি হলো, মনে রাখতে হবে, ভারত যখন স্বাধীন হচ্ছে তার আগে পৃথিবীতে একটা যুদ্ধ লেগে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কি নাম যুদ্ধটা? 1939 সালে পৃথিবীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। স্যার, বিশ্বযুদ্ধ কাকে বলা হয়? একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধটাকে বলা হবে গ্রামীণ যুদ্ধ। কোন যুদ্ধ? একটা শহরের সাথে আরেকটা শহরের যুদ্ধ লাগে, শহরের যুদ্ধ। একটা পাড়ার সাথে আরেকটা পাড়ার যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধটার নাম কি? পাড়ার যুদ্ধ। সেভাবে
একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লাগলে দেশের যুদ্ধ, কিন্তু অনেকগুলো দেশের সাথে অনেকগুলো দেশের যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধটার নাম কি? বিশ্বযুদ্ধ। গেটিং মাই পয়েন্ট? এবার কি হয়ে গেছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, পৃথিবী জুড়ে চালু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কি শুরু হয়েছে? দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো পৃথিবীতে শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হলো? 1939 সালে। অনেক মারামারি, অনেক কাটাকাটি, অনেক হানাহানি, অনেক ক্ষয়ক্ষতির পর 1945 সালে হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এন্ড, শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়ে গেল? 1945 সালে। এবার ঘটনাটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1947 সালে হচ্ছে ভারত স্বাধীন। আর তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড অধ্যায়ে পড়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে হয়ে যাবার পর পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। পৃথিবীটা কয় ভাগে ভাগ হয়েছে? একটা হচ্ছে পুঁজিবাদী জোট, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পুঁজিবাদী জোট, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক জোট। তো পুঁজিবাদী জোটের মধ্যে 1950 সালে পুঁজিবাদী জোটের মধ্যে যেই দলটা প্রধান ছিল, মেন ছিল পুঁজিবাদী জোটের মধ্যে, সেই দলটার নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্র। কি নাম? মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সেই দলের মধ্যে প্রধান পুঁজিবাদী জোটের মধ্যে। আর তার বিপরীতে আমরা অক্ষশক্তি, মিত্রশক্তি অতগুলো বলছি না, অধ্যায় লাগবে না, খালি মনে রাখবে অক্ষশক্তি, মিত্রশক্তি আমরা মাধ্যমিকে পড়েছি, তাই তো? তো পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে আমেরিকার নেতৃত্বে হচ্ছে কি আমাদের পুঁজিবাদী জোট, আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে হচ্ছে আমাদের কি? সমাজতান্ত্রিক জোট। কি হচ্ছে? পৃথিবীতে দুই ভাগে ভাগ, আমেরিকার একটা জোট, রাশিয়ার একটা জোট। নয়া নয়া অনেকগুলো দেশ স্বাধীন হচ্ছে। তো কাউকে না কাউকে হয় তুমি আমেরিকাতে যাও, না হলে রাশিয়াতে যাও। তুমি যে অন্য দেশগুলো আছে যেগুলো নয়া নয়া স্বাধীন হচ্ছে দেশগুলো, হয়তো তোমাকে বলতে হবে আমেরিকাকে আব্বা হেল্প কর, না হলে রাশিয়া কাউকে হেল্প কর। তোমাকে কারো না কারো কাছে হেল্পের জন্য যেতেই হবে। তাই আমেরিকা কি করলো? আমেরিকার যতগুলো জোট দল ছিল, জোট দল মানে আরো অনেকগুলো দল আমেরিকাকে সাপোর্ট করেছে, তাদেরকে নিয়ে 1949 সালে আমেরিকা তৈরি করেছে একটা জোট। সেই জোটটার নাম কি? নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাই না? 1949 সালে আমেরিকা তৈরি করে দিল নেটো জোট। তার পাল্টা কি হলো? রাগ করে 1955 সালে এবার সোভিয়েত রাশিয়া কি করলো? বেটা তুই নেটো বানাতে পারবি, তো আমি অন্য কেন বানাতে পারবো না, আমি বানাবো ওয়ারসো। কি বানাবো? তো এটাই পরীক্ষা আছে যে নেটো জোটের পাল্টা জোটের নাম কি? ওয়ারসো। আমেরিকার নেতৃত্বাধীন জোটের নাম কি? নেটো। নেটো জোট কবে হয়? আর নেটোর বিপরীতে জোটটির নাম কি? ওয়ারসো জোট কবে হয়? 1900। ওয়ারসো দলের প্রধান নেতা কে ছিল, মানে প্রধান দেশ কে ছিল? রাশিয়া। গেটিং মাই পয়েন্ট? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার আছি। তারপর 1947 সালে ভারত হলো স্বাধীন। এবার ভারতকে তুই হয়তো আমেরিকায় যা, না হলে সোভিয়েত রাশিয়া যা। হয় তোমাকে আমেরিকায় যেতে হবে, না হলে সোভিয়েত রাশিয়ায় যেতে হবে। ভারত তো 1947 সালে নয়া স্বাধীন হলো, নয়া দেশ। ভারত কোথায় যাবে? ভারতকে তো যেতে হবে। তোমাকে আমেরিকায় যাও, না হলে রাশিয়ায় যাও, একটা জোটে তোমাকে ঢুকতেই হবে। দেশের পরিস্থিতি এমন, তো তুমি কোন জোটে যাবে? তখন তো ভারত ফেঁসে গেছে। 3 ইডিয়েট একটা মুভি দেখেছি আমরা, মনে আছে? 3 ইডিয়েট মুভিতে ওই 3 জন ইডিয়েট যখন যাচ্ছিল ওদের বাড়িতে, প্রফেসরের বাড়িতে, দুর্ভাগ্যক্রমে অনুষ্ঠানে পৌঁছে গেছিল মেয়ের বিয়েতে, তাই না? তো সবাই দেখছে যে কার তরফ থেকে এসেছে। তো ওই মেয়েটা ওকে জিজ্ঞেস করছে, প্রফেসরের মেয়েটা ওকে জিজ্ঞেস করেছিল কি আপ কিসকে তরফ সে, লড়কা ওয়ালা কি তরফ সে, ইয়া ফির লড়কি ওয়ালো কি তরফ সে? তো ও তো ফেঁসে গেছে। ও তো ছেলেদের পক্ষ থেকেও যায়নি, মেয়েদের পক্ষ থেকে যায়নি। তখন আমির খান বলছে হাম সায়েন্স কি তরফ সে। মনে আছে ব্যাপারটা তোদের? আমি সায়েন্সের তরফ থেকে আসছি। তখন ওর বাবা পিছনে, প্রফেসর সাহেব, তো বলছে কেসে, ক্যান ইউ এক্সপ্লেন? মানে সায়েন্সের তরফ থেকে, মানে কিভাবে সায়েন্সের তরফ থেকে তুমি আসছো? তাহলে স্যার আমি যদি বলি যে ভারত আমেরিকাও জোটে যায়নি, তো রাশিয়ার জোটেও যায়নি, তো তুই আমাকে বলতে পারিস স্যার তাহলে আমাকে বলে দাও কোন জোটে গেছিল? এই তো সমস্যা, একটা জোটে তো যেতেই হবে, কোন জোটে গেছিল? এবার হলো কাহিনী শুরু। তখনকার ভারতের একজন বুদ্ধিমান প্রধানমন্ত্রী, নাম জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু ভাবলো নো, আমাদের একটা ভালো রাস্তা চুজ করতে হবে। ভালো রাস্তাটা কি? ও বলছে আমেরিকা টাটা, সোভিয়েত রাশিয়া ভাই টাটা, আমি তোমাদের পক্ষেও যেতে পারি না, আমি তোমাদের পক্ষেও যেতে পারি না। মাঝখানে ও একটা রাস্তা বের করলো।
বলছে আমরা এই দুই দেশকে সাপোর্ট না করে নয়া একটা নীতি বানাবো, যেই নীতিটা অন্য দেশের উপর না আক্রমণ করবে, না অন্য দেশের উপর অত্যাচার করবে, কিছু করবে না, আমরা নিজের হয়ে চলবো। সেই জোটটার নাম দিল জোট নিরপেক্ষতা নীতি। কি নাম? তো জোট নিরপেক্ষ শুরু করলো কার মাথা থেকে? এটা আসলো প্রথম জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কোথাকার প্রধানমন্ত্রী? খুদকা প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তাই না? এবার কি হলো, ও তিনটা জিনিস বললো যে আমরা জোট নিরপেক্ষতা শুরু করছি, আমাদের হাতে আছে তিনটে জিনিস। কটা জিনিস ফলো করবো? আমরা ভাই অনেক দিন সুলতানদের অত্যাচার, মুঘলদের অত্যাচার, তাই না, ইংল্যান্ডের অত্যাচার সহ্য করে অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি। তো আমাদের একটা কাজ হবে, আমরা জোট নিরপেক্ষতায় যেসব জোটগুলো আসবো তারা আমরা শান্তি বজায় রাখবো। কি বজায় রাখবো? শান্তি, পিস। আমাদের শান্তি থাকবে, শান্তি ছাড়া অন্য কোনো কথা আমরা বলবো না। যারা জোট নিরপেক্ষতায় থাকবো, যাদের ইচ্ছা তোমরা আমেরিকাতে চলে যাও, যাদের ইচ্ছা রাশিয়াতে চলে যাও, যারা শান্তি চাও নাম লেখাও জোট নিরপেক্ষ। গেটিং? তারপর বলছে দেখ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, নেহরু বলেছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ মানবতার চরম শত্রু। এটাই আসবে পরীক্ষায়, যে মানবতার চরম শত্রুকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আমরা ভারতীয়রা দেখে এসেছি আমাদের উপর ইংল্যান্ড সরকার 190 বছর ধরে কত অত্যাচার, কত নিপীড়ন, কত নিষ্পেষণ করেছে, তাই না? আমাদের মানে মানুষগুলোকে ধুলোই মাটিতে মিশিয়ে দিয়েছিল। এটা আমরা দেখেছি কি দেখি নাই? তো ওই জন্য বলছে যে আমরা কি করব? উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের বিরোধিতা করব। উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের আমরা কি করব? বিরোধিতা করব। মানে কোনো দেশ যদি কোনো দেশকে কবজা করে থাকে, তাহলে যে দেশটি কবজা করা আছে সেই দেশের পক্ষে আমরা হব, আর যে দেশ কবজা করেছে তার পক্ষে আমরা হব না। যেমন ইন্দোনেশিয়ায় তখন কবজা করে কে ছিল? জাপান। তো ভারত এখন কার সাপোর্টে থাকবে? জাপানের সাপোর্ট থাকবে না ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ার সাপোর্ট থাকবে, কারণ ইন্দোনেশিয়াকে কবজা, এটা ইন্দোনেশিয়া, একে জাপান কি করে আছে? কবজা। যেমন আমরা ভারতকে কে কবজা করেছিল? ইংল্যান্ড। তো আমরা কার সাপোর্টে? ভারতের সাপোর্টে। তো সেভাবে ইন্দোনেশিয়াকে কে কবজা করেছিল? জাপান। তো ভারত কার সাপোর্টে থাকবে? ইন্দোনেশিয়া। কারণ ভারত হচ্ছে সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদের বিরোধিতা করবে। তুমি অন্য দেশ থেকে এসে আমার দেশে এন্ট্রি মেরে বা যে কোনো দেশে এন্ট্রি মেরে তাদের উপর মানসিকভাবে এবং তাদের উপর যে কোনোভাবে অত্যাচার তুমি করতে পারবে না। বড় কাহিনী আছে, মনে রাখবে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে আমরা তৈরি করবো জোট নিরপেক্ষ। কি নিরপেক্ষ? আমরা যে দলগুলো থাকবো কারো পক্ষে থাকবো না। না ভাই, তুমিও না, আমিও না, আমি মানে আমাদের। তো এটাকে বলা হয় জোট নিরপেক্ষতা। কি বলা হয়? গেটিং? জোট নিরপেক্ষ সম্বন্ধে ক্লিয়ার? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে ঠান্ডা লড়াই শুরু হচ্ছে। ঠান্ডা লড়াই শুরু হওয়ার পর পৃথিবীতে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমেরিকার নেতৃত্বে হচ্ছে ন্যাটো জোট, পুঁজিবাদী জোট, আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে শুরু হয়েছে ওয়ারশো জোট। এবার পৃথিবীকে দরকার হয়তো আমেরিকা জোটে যাও, ন্যাটো জোটে যাও, নাহলে ওয়ারশো জোটে যাও। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভাবলো না, আমরা কোনো জোটে যাব না, নেটোতেও যাব না, ওয়ারশোতেও যাব না, আমরা নিজে একটা জোট বানালাম, সেই জোটটার নাম হলো জোট নিরপেক্ষ। গেটিং? এবার কি হয়েছে, ও ভাবছে আমাদের যে এটা জোট নিরপেক্ষ হলো, এটাকে আমাদের ফুলফিল করার জন্য একটা আন্দোলন ডাকতে হবে। এমনি তো বললে হবে না, ভাই আমি নীতি করছি তুমি আসো, চুক্তি করতে হবে, ইন্টারন্যাশনাল ব্যাপার, তাই না? ইন্টারন্যাশনাল একটা মেয়ের বিয়ে হলে বাড়িতে যেতে হয়, কতদিন ধরে আলোচনা, তারপর মেয়ের বিয়ে দিই, ছেলের বিয়ে দিই। তো এখন তো একটা দেশের ব্যাপার আছে। তো সব দেশের বড় বড় 29টা দেশের, কটা দেশের? 29টা দেশের নেতাগুলো 18 থেকে 24 এপ্রিল 1955 সাল, 1947, 48, 49, 50, তারপরে 5 সাল পর 50 সাল, ভারত স্বাধীন হবার এতদিন পর 1955 সালের 18 থেকে 24 এপ্রিল, ভালো করে মনে রাখবে, 1955 সালের 18 থেকে 24 এপ্রিল ভারত কি করলো? বান্দুং নামে একটা শহরে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার বান্দুং নামে একটা শহরে সবাই মিলিত হলো। সবাই কি হলো? কি নিয়ে আলোচনা করার জন্য? জোট নিরপেক্ষ। কি নিয়ে আলোচনা করার জন্য? জোট নিরপেক্ষ। মানে সিলসর হয়ে গেল যে ঠিক আছে, আমরা 29টা দেশ সম্মতি দিল, ঠিক আছে আমরা আমেরিকার জোটে যাবো না, সোভিয়েত রাশিয়ার জোটে যাবো না, আমরা একটা নতুন জোট করি। তো ঠিক আছে, তাহলে প্রথম মিটিং বলাও, এই যে জোট করবো, জোটের প্রথম মিটিং ডাকো, কল দ্য ফার্স্ট মিটিং, জোটের প্রথম মিটিংকে ডাকো। এবার কি হলো? জোটের প্রথম মিটিং ডাকলো বেলগ্রেড সম্মেলনে। কবে? 1955, 56, 57, 58, 59, 60, 61, 5 আর 1 6 বছর পর। কয় বছর পর? 6 বছর পর ইউগোস্লাভিয়ার 6 বছর পর ইউগোস্লাভিয়ার বেলগ্রেড নামে একটা জায়গায় সেপ্টেম্বর মাসে কটা দেশ?
25টা দেশ যুক্ত হলো। কটা দেশ যুক্ত হলো? 25টা দেশ কিসে সাইন করলো? জোট নিরপেক্ষতা। সেই 25টা দেশ কিসে সাইন করলো বেটা? বাবু কিসে সাইন করলো? জোট নিরপেক্ষতায় 25টা দেশ গেছিল। তা জোট নিরপেক্ষতা কার মাথা থেকে এসেছে? জওহরলাল নেহরু। আর বেলগ্রেড সম্মেলনে কয়টা দেশের নেতা গেছিল? 25টা দেশ। কয়টি দেশের? 25টি দেশের মধ্যে এই 1 2 3 5টা দেশের নেতাদের নাম আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। 1 নম্বরটার নাম হচ্ছে জওহরলাল নেহরু। কোথাকার লোক? ভারতের। ভারত থেকে কে গেছিল? জওহরলাল নেহরু। ইন্দোনেশিয়া থেকে গেছিল ডক্টর সুকর্ণ। ইন্দোনেশিয়া থেকে কে গেছিল? মিশর থেকে গেছিল গামাল আব্দুল নাসের। মিশর থেকে কে গেছিল? গামাল আব্দুল নাসের। আর ইউগোস্লাভিয়া থেকে গেছিল মার্শাল টিটো। ইউগোস্লাভিয়া থেকে কে গেছিল? মার্শাল টিটো। আর ঘানা থেকে গেছিল নুক্রুমা। ঘানা থেকে কে গেছিল? 5টা দেশের শীর্ষস্থানীয় নেতাবর্গগণ গেছিল হচ্ছে বেলগ্রেড সম্মেলনে। 25টা দেশ গেছিল, তার মধ্যে 5টা দেশের অত্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না? ভারত থেকে জওহরলাল নেহরু, ইন্দোনেশিয়া থেকে ডক্টর সুকর্ণ, ইউগোস্লাভিয়া থেকে মার্শাল টিটো, নাসের হচ্ছে কথাকার ইজিপ্টের, মিশর বা ইজিপ্টের ছিল গামাল আব্দুল নাসের। পুরো নামটা লেখাই দেবো। আর ঘানা থেকে গেছিল নুক্রুমা। ঘানা থেকে কি গেছিল? পেজ 1 ইজ গেটিং। এখান থেকে প্রশ্নটা আমি করি যে বান্দুং সম্মেলন কবে হয়েছিল? বান্দুং সম্মেলন টোটাল কয়টি দেশ গেছিল? 1955 সালে বান্দুং হওয়ার পর জোট নিরপেক্ষতার প্রথম সভাটা কোথায় হলো? বেলগ্রেড। কোথায় অবস্থিত? যুগোস্লাভিয়া। বেলগ্রেড কোথায় অবস্থিত? কবে হয়েছিল এই অনুষ্ঠানটি? 1961 কোন মাসে? সেপ্টেম্বর মাসে। কয়টি দেশ গেছিল? 25টি দেশের মধ্যে প্রধান 5টি দেশের নাম এবং তাদের আমরা দেশের নাম সুন্দরভাবে এখানে লিখে রেখেছি। ঠিক আছে, তারপরে পেজ 2, তাই না? পেজ 2 আমি দিচ্ছি, তোদের দ্বারা কষ্ট করে লাভ নাই। ওটা ঠিক করে দিতে একটু। তারপরে দেখে পেজ 2। তারপরে 1961 সালে কি হলো? আমরা বেলগ্রেড সম্মেলনে জোট নিরপেক্ষ চুক্তি সাইন করলাম যে আমরা আমেরিকার দিকেও যাচ্ছি না, রাশিয়ার দিকেও যাচ্ছি না। ভারতের পররাষ্ট্রনীতির পয়লা কদম হচ্ছে জোট নিরপেক্ষতা। গেটিং মাই পয়েন্ট? কোনো অসুবিধা কি? কোনো সমস্যা হচ্ছে? এবার কি হলো দেখ, ভারত 1947 সাল 61 সালে জোট নিরপেক্ষতা আন্দোলনে যোগদান করার পর 1962 সালে হয়ে গেল খাতারনাক একটা কেস। 1962 সালে চীন নামে একটা দেশ আছে। চীন দেশটা ভারতের উপর কি করে দেয়? অ্যাটাক করে দেয়, আক্রমণ করে দেয়। চীন কত সালে ভারতের উপর আক্রমণ করে দেয়? 1962। একটা কথা মনে রাখিস, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, আর চীন স্বাধীন হচ্ছে 1949 সালের 1ই অক্টোবর। 1949 সালের 1ই অক্টোবর কে স্বাধীন হচ্ছে? চীন। চীনের যে স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিল, যেমন ভারতের মহাত্মা গান্ধী, তিনি ছিল মাও সে তুং। কি নাম লোকটার? মাও সে তুং। মনে রাখবে পরীক্ষার জন্য খালি, মাও সে তুং। ওর দেশটাও নতুন নতুন স্বাধীন হয়েছে 1949, আমাদের থেকে দেরি 1949 সালে। আমরাও স্বাধীন হয়েছে 1947 সালে। তো এই স্বাধীন হবার পর চীন আর আমার দেশ ভারত, চীন আর আমার দেশের মধ্যে একটা বর্ডার আছে। তোমরা বর্ডার লাইন জানো না? জানো না বর্ডার লাইন? চীন আর আমাদের দেশের মধ্যে একটা বর্ডার লাইন আছে। সেই বর্ডার লাইনটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। কি বলা হয়? সেই বর্ডার লাইনটার নাম কি? ম্যাকমোহন লাইন। তো ওইখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে তিব্বত। কি নাম? তিব্বতটা এমনি পড়েছিল, এই তিব্বত নামে একটা ম্যাপ তো নাই, আমি বলছি এমনি পড়েছিল। তো আবার কি করলো? 1949 সালে ওরা স্বাধীন হবার পর 1950 সালে তিব্বত নামে জায়গায়, বোঝা যাচ্ছে কথাগুলো? তিব্বত নামে জায়গায় চীনিগুলো মানে চায়নাগুলো কি করলো? আক্রমণ করলো এবং তিব্বতটা, আর যেটা আমরা দাবি করছিলাম আমাদের, ওরা দাবি করছিল তো তাদের, তো তিব্বতটা ওরা নিজের দখল করে নিল এবং ঘোষণা করে দিল তিব্বত আমাদের একটা রাজ্য। বুঝতে পারছিস কতটা নেমোগ্রাম? মানে তিব্বতে এসে 1950 সালে কি করলো? ও তিব্বতটা দখল করে নিল। তো এটা দুঃখের ব্যাপার। এবার তিব্বত দখল করলো, ঠিক আছে, এভাবে চললো। তখন ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দিল যে এভাবে করা উচিত হয়নি, ম্যাকমোহন লাইন পর্যন্ত আমরা আছি ইত্যাদি বক্তব্য দিল। তা সত্ত্বেও 1950 সালে তিব্বতটা ওরা দখল করে নিয়েছে। তা সত্ত্বেও 1954 সালের 19 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চীনে চলে গেল। কোথায় চলে গেল? একটা জায়গায় আছে, সেখানে গিয়ে 1954 সালে একটা চুক্তি স্বাক্ষর করলো।
সেই চুক্তিটার নাম দিল পঞ্চশীল চুক্তি। কি নাম দিয়েছে? 1950 সালে আমাদের উপর অ্যাটাক করেছে, তাও ঠিক আছে ভাই, অ্যাটাক মানে তিব্বতটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর আমরা মনোমালিন্য, মন কাটাকাটি, তবুও আগ বাড়িয়ে 1954 সালের 19শে এপ্রিল আমরা স্বাক্ষর করছি পঞ্চশীল চুক্তি। কি স্বাক্ষর করছি? কার কার মধ্যে স্বাক্ষর হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর চীনের প্রধান হচ্ছে ঝৌ এনলাই। কি নাম? ওদের মধ্যে আমাদের কি স্বাক্ষর হচ্ছে? পঞ্চশীল চুক্তি। এই চুক্তিতে 5টা নিয়ম বলা হয়েছে। কটা নিয়ম বলা হয়েছে? যে আমরা অন্য দেশের উপরে হস্তক্ষেপ করব না, মানে তোমার দেশের ব্যাপার তুমি, অভ্যন্তরীণ ব্যাপার তুমি দেখবে, ঠিক আছে? পুরা দেশগুলোতে শান্তি বজায় রাখবো, একটা দেশ অপর দেশকে সম্মান করব, ঠিক আছে? তোমার দেশের কিছু হলে আভ্যন্তরীণ ব্যাপার তুমি ওটা সাপোর্ট করবে, আমার দেশের হলে আমি সাপোর্ট করব। এভাবে 5টা চুক্তি হলো। কটা চুক্তি হলো? তাই না? সব ভুলে যাও, যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা তোমাদের দেশকে সম্মান করব, তুমি আমাদের দেশের সম্মান করো, এই নিয়ে একটা চুক্তি স্বাক্ষর হলো। জওহরলাল নেহেরু আর হচ্ছে ঝৌ এনলাই এই চুক্তি স্বাক্ষর করে দিল, ঠিক আছে? নিম্ন খারামির লেভেল দেখিস, ঠিক আছে? 1954 সালে। 1950 সালে তুমি তিব্বত নিলা, আচ্ছা ভাই, এরকম এরকম করলে। তারপরে 1954 সালে কি হলো? যে নেহেরু আর ঝৌ এনলাইয়ের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হলো। গেটিং? ঠিক আছে। এবার কি হলো? তিব্বতের জায়গায় তিব্বতের যে ধর্মগুরু, বুদ্ধ ধর্মের, যেমন তোমরা ইরানের নাম শুনেছো কিছুদিন আগে পেপারে খুব, যে ইরানের খামেনি নাম শুনেছো না? খামেনি কে? ইরানের ধর্মগুরু। ইরান দেশটাকে যে চলায়, তো ওদের ধর্মের যে প্রধান থাকে, উলেমা বলা হয়, যা প্রধান মুফতি হয় বা প্রধান লোক হয়, ধর্মের যে ম্যান লোক হয়, ওই দেশটার প্রধানমন্ত্রী, ওই দেশটার ম্যান লোক। আমাদের দেশের তো এটা নিয়ম নাই, ওদের শরীয়তি নিয়ম চলে। তো ঠিক একইভাবে তিব্বতে চলতো তখন বৌদ্ধ ধর্ম। তিব্বতে কি ধর্ম চলতো? তিব্বতের বৌদ্ধ ধর্মের যে প্রধান ছিল, ওর নাম ছিল মানে ওর তো নাম অন্য, কিন্তু যারা প্রধান হতো তাদের বলা হতো দালাই লামা। কি বলা হয়? আমাদের যে প্রধান হতো তাকে প্রধানমন্ত্রী বলা হয়, যে রাষ্ট্রপ্রধান হতো তাকে রাষ্ট্রপতি বলা হয়। তো বুদ্ধ ধর্মগ্রন্থের যে ধর্মগুরু হতো, বুদ্ধ ধর্মের যে ধর্মগুরু হতো তাকে বলা হতো দালাই লামা। কি বলা হতো? বুঝা যাচ্ছে কথাগুলো? আচ্ছা, দালাই লামা কি বলা হতো? সেই দালাই লামাকে ওরা অত্যাচার, দালাই লামার উপর অনেক অত্যাচার শুরু করেছে। কারা? চীনিরা, মানে চিনি বলতে চীনারা। আর একটা ভালো কথা তো, 1954 সালে যখন পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হলো, তখন কি বলা হলো? চিনি ভারত ভাই ভাই। পেপারগুলোতে খালি হেডলাইন, চিনি ভারত ভাই ভাই, চিনি অ্যান্ড ইন্ডিয়ানস আর ব্রাদার অ্যান্ড ব্রাদার্স। চিনি আর ভারত ভাই ভাই, মানে চিনি আর চীন দেশ আর ভারত দেশের মধ্যে যে ঝগড়া ছিল, সব ঝগড়া শেষ। এখন চিনি আর ভারত হচ্ছে ভাই ভাই। তো যাই হোক, তো 1959 সালে ওরা কার উপরে অত্যাচার করলো? দালাই লামা। আর তুই জানিস, ভারত যে হয়ে যাক, ভারতের সিনা বড় চওড়া আছে না, ভারতের বুক চওড়া। তখন দালাই লামা ভারতের কাছে হেল্প চাইলো। এটাকে ইংরেজি থেকে পলিটিক্যাল অ্যাসাইলাম বলা হয়, যে আমি রাজনৈতিক শিকার এখানে, তাই না? আমার উপর অত্যাচার করা হচ্ছে, আমি এখানকার ধর্মগুরু মেন লোক, আমার উপর অত্যাচার করা হচ্ছে, তুমি আমাকে আশ্রয় দাও। যেমন শেখ হাসিনার উপর অত্যাচার হলো, হেল্প আমরা সাহায্য করলাম, করেছি কি করি নাই? তো দালাই লামা আনঅফিসিয়ালি কথা এটা বলে দিলাম। তো যাই হোক, দালাই লামা হেল্প চাইছে। কার কাছে হেল্প চাইছে? ভারতের কাছে। ভারতের দিল বড়, তো ভারত বলছে ঠিক আছে বাবু, আপনি আমাদের ধর্মগুরু, আপনি আসুন। তো ভারত 1959 সালে দালাই লামাকে কথায় আশ্রয় দিল, ভারতে আশ্রয় দিল, আর ভারতে এসে ওর জিন্দেগি গুজরাচ্ছে। 1950 সালে তুমি তিব্বতের উপর অ্যাটাক করলে, ঠিক আছে? তারপর 1954 সালের 19শে এপ্রিল আমরা গেলাম, পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করলাম, তাও ঠিক আছে। 1959 সালে তোমার এই তিব্বতের একটা লোককে তুমি এভাবে, দালাই লামাকে, ধর্মগুরুকে এভাবে তুমি অপমান করছো, তাদের আমি আশ্রয় দিলাম। এখানে ওদের মাথার ফিজ দেওয়া হয় না, ফিজ, মাথার তার জ্বলে গেল। কার? চিনিদের তার জ্বলে গেছে। বুঝতে পারছি তার কাক আছে মাথায়, চিনিদের তার গেছে জ্বলে। ও আবার কি করেছে? 1962 সালের 20 তারিখ অক্টোবর, 1959 সালে এই ঘটনা হবার পর 1962 সালের 20 অক্টোবর, 20 অক্টোবর চীন কি করেছে বলতো? আগেকার জম্মু কাশ্মীর, এখনকার লাদাখের একটা জায়গা আছে আকসাই চীন। কি নাম? আকসাই চীনে আক্রমণ করে দিয়েছে। তোমরা দেখবে ম্যাকমোহন লাইন উপরে, ভারতের নর্থে, উত্তরে, ঠিক আছে? ম্যাকমোহন লাইন যেখানে আছে, যেখানে ভারত পাকিস্তানের ঝামেলা চলছে, তার এখানেই আছে আকসাই চীন নামে জায়গা। কি চীন? আকসাই চীন নামে এই জায়গাটাতে কি করেছে বলতো? আকসাই চীন নামে এই জায়গাটাতে চীনি আর্মিগুলো, চীনের ফোর্সগুলো ভারতের উপর অ্যাটাক করে দিয়েছে। ভারতের উপর কি করেছে? অ্যাটাক করে দিয়েছে। দুর্ভাগ্যবশত আমরা অতটা প্রস্তুত ছিলাম না। একটা দেশ নতুন করে স্বাধীন হয়েছি ভাই, আমাদের অনেকগুলো জনসংখ্যা,
তার মধ্যে 1946 সালে যখন স্বাধীন হলো তখন কিছু পাকিস্তানে গেছে, কিছু ভারতে আসছে, ট্রেন টু পাকিস্তান, পড়েছিস না? অনেক অত্যাচার, অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা যখন উঠছি আমাদের উপর আট্টাক করে 20 অক্টোবর 1962 সালে চীন আকসাই চীন দখল করলো। এটাই আসবে পরীক্ষায় যে নিম্নলিখিত কে আকসাই চীন দখল করেছিল 1962 সালে? চীন। কে দখল করেছিল? তারা ভারতের উপর আক্রমণ করে কি দখল করে নিয়েছিল? আকসাই চীন। তখন ভারতের প্রধানমন্ত্রী রেডিওতে ভাষণ দিয়েছিল যে যে আচ্ছা আমরা এই যুদ্ধে হেরে গেছি, ঠিক আছে, কিন্তু আমরা কোনোদিন মনোবল ভাঙবো না, আমরা এগিয়ে যাব। এইভাবে এই যুদ্ধ 1962 সালে দা ইন্ড খতম হচ্ছে, শেষ হচ্ছে। গেটিং মাই পয়েন্ট? আকসাই চীনে কে কবজা বসাচ্ছে বাবু? চীন সরকার। আকসাই চীনে কে কবজা বসাচ্ছে? চীন সরকার। এই পর্যন্ত যাক। তারপরে কি হয়েছে, একটা ল্যাংড়া দেশ আছে, আমি তো দেশ মনে করি না, তোমরা দেশ মনে করতে পারো, ল্যাংড়া, অন্যের বুদ্ধিতে চলা, নিজের তো মাথা মুন্ডু কবজ ঝুলি ঘিলু কিছু নাই। ও দেখছে কাকু আমার তো ভারতকে হারাই দিয়েছে, এবার কি করতে হবে আমাদের, আমি একটা কাজ করি, এই সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে আমি কাকু মানে বাপের উপর ঝাঁপিয়ে পড়ি। আরে বাপ তো বাপ হতে হয়, বুঝতে পারছেন? তো বাপের উপর আক্রমণ করি। তো 3 বছর পর, মাত্র 3 বছর পর আমরা একটা যুদ্ধ শেষ করলাম, এত ক্ষয়ক্ষতি হলো, তার মাত্র 3 বছর পর 65 বছরে, কয় বছরে? 1965 সালে পাকিস্তান কি হলো? দেশটার নাম জানিস? ল্যাংড়া দেশ, পাকিস্তান নাম বলি, কি নাম? ম্যাপে চেক করে দিতে আছে কিনা, আমার তো মনে হয় না থাকবে, কয়েকদিনের মধ্যে উড়াই দিতে হবে। যাই হোক, যাক, পাকিস্তান নামে একটা দেশে কি করলো 1965 সালে ভারতের উপর আক্রমণ করলো। গুজরাট, এদিকে ভারতের এগুলোর সাইডে একটা দেশ আছে না গুজরাট, একটা রাজ্য আছে না, রাজ্যের নাম কি? গুজরাট রাজ্য। গুজরাটের একটা জায়গা আছে কচ্ছের রান। গুজরাটের জায়গাটার নাম কি বেটা বাবু? গুজরাটের জায়গার নাম কি? কচ্ছের রানে ওরা আক্রমণ করে দিল। পাঞ্জাব আর রাজস্থান হয়ে কচ্ছের রানে, মানে ওখানে আছে কচ্ছের রান গুজরাটের কচ্ছের রান। গুজরাট মানে কি? নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিল ওখানকার মেন লোক। তো গুজরাটে কি করে দিল? আক্রমণ করে দিল। গুজরাট আক্রমণ করার কিছু পর একটু গুজরাট আক্রমণ করে দিল 1965 সালে। তারপর সেপ্টেম্বর মাসে, কিছুদিন পরই সেপ্টেম্বর মাসে আবার কি করলো, উপরে উঠে গেছে, নর্থে, উত্তরে আবার কাশ্মীর আক্রমণ করে। তোমরা জানো যে কাশ্মীরে বারবার কাশ্মীরিদের নিয়ে সমস্যা, কিছুদিন আগে সমস্যা কাশ্মীরে, বুঝতে পারছিস, হিন্দু মুসলমান একটা অনেক সমস্যা চলতে আছে কাশ্মীরের মধ্যে। তো কি করে এই সুযোগ বুঝে 1 সেপ্টেম্বর 1965 সালে ওরা কথাই আক্রমণ করে দিল কাশ্মীর। গেটিং? কথাগুলো বুঝা যাচ্ছে? তো যাই হোক, 3 বছর পর হতে না হতে 1965 সালে গুজরাটে আক্রমণ করলো। গুজরাট আক্রমণ করার পর ওই আক্রমণ করে দিল জম্মু কাশ্মীরে। তখন তো একজন গুরুত্বপূর্ণ নেতা ছিল, নেতার নাম হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তখন ও ডিসিশন দিয়েছে, পরামর্শ দিয়েছে ভারতীয় ইন্ডিয়ান জওয়ানদের, ইন্ডিয়ান ফোর্সদের, যে একটা কাজ করো, পাঞ্জাব আর রাজস্থান হয়ে, ওদিকে পশ্চিম না পাকিস্তান আছে, পাঞ্জাব আর রাজস্থান হয়ে তো বাংলাদেশ এই পাকিস্তানে যাওয়া যায়। পাঞ্জাব আর রাজস্থান হয়ে কোথায় যাওয়া যায়? একটা কাজ করো, পাঞ্জাব আর রাজস্থানের ভিতরে গিয়ে তুমি কারো করে আক্রমণ করো, পাকিস্তানে আক্রমণ করো। সেই মোতাবেক আমাদের যে জওয়ানগুলো আছে, পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রীর নিয়ম কানুন মেনে বা লাল বাহাদুর শাস্ত্রীর পরামর্শে ভারতের প্রধানমন্ত্রী যখন দিয়ে দিয়েছে পরামর্শ, তখন কি হয়েছে বলতো, পাঞ্জাব এবং রাজস্থানের রাস্তার মধ্য দিয়ে ভারতের আর্মিগুলো কোথায় ঢুকে গেছে? পাকিস্তানে। এই বাপ, ঢুকে গেছে ভারতের আর্মিগুলো, ভারতের জওয়ানগুলো কোথায় ঢুকে গেছে? পাকিস্তানে। এবং পাকিস্তানে ঢুকার পর পাকিস্তানের উপর অ্যাটাক করেছে, মারামারি কাটাকাটি করেছে। পাকিস্তান পাবে হুলুলুলু করছে, বাপের কাছে সাহায্য চাচ্ছে, মার কাছে সাহায্য চাচ্ছে, কারো সাহায্য আর পাইল না। 1965 সালে ল্যাংড়া দেশ পাকিস্তান সম্পূর্ণভাবে, একদম নিশ্চিহ্নভাবে, অনিবার্যভাবে বাবের কাছে সারেন্ডার করলো। ঠিক আছে, সেই যুদ্ধে আমরা জিতে গেলাম, সেই যুদ্ধে আমরা জয়লাভ করলাম। এইভাবে পাকিস্তান শেষ হয়ে গেল, আমরা যুদ্ধে জয়লাভ করলাম 1965 সালের যুদ্ধে। 1961 সালের যুদ্ধে আমরা 62 যুদ্ধে আমরা চীনের কাছে হারার পর 1965 সালে আমরা আবার ভারতীয় জওয়ানরা কি করলো, জিতে গেল। কার পক্ষ থেকে? ভারতের পক্ষ থেকে, মানে পাকিস্তানের বিরুদ্ধে, তাই না? জয় হিন্দ। মানে বুঝতে পারছিস তো, জওয়ানদের এই জন্য সিলেক্ট করার ইচ্ছা করি। তারপর আমরা চ্যাপ্টার 3rd পার্ট আলোচনা করছি। ওকে, এবার দেখ, এই ঘটনাটা মনে রাখতে হবে কেমন করে। তারপর কি হলো, এটা 65 হবে, তাই না?
65-তে যুদ্ধে ভারত তো জিতে গেল। কেমন করে জিতলো একটা প্রসেসটা বলি। 23শে সেপ্টেম্বর 1965 সালে যুদ্ধ শেষ হলো। কবে যুদ্ধ শেষ হলো? 1965 সালে। 1 সেপ্টেম্বর 1965 সালে যুদ্ধ শুরু হয়েছিল, মনে আছে না? 1 সেপ্টেম্বর 1965 সালে যুদ্ধ কি হয়েছে বাবু? শুরু হয়েছে। সেই যুদ্ধ কবে শেষ হলো? 23শে সেপ্টেম্বর 1965 সালে। কিভাবে শেষ হলো? যুদ্ধ এখনো শেষ হয়নি বলা হয়, এটাকে বলা হয় সিজ ফায়ার হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে, মানে 100% বলা হয়নি যে যুদ্ধ শেষ। যেমন আমাদের এখন কিছুদিন আগে পাকিস্তান আর ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, অপারেশন সিন্দুর, হলো কি হলো না? তো এটা আমাদের যুদ্ধ বলে বন্ধ হয়ে গেল, এটা টুইট করেছিল কে? ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে বলেছিল প্রথম ডোনাল্ড ট্রাম্প না? তো যাই হোক, এটা অন্য টপিক। তো এইভাবে যুদ্ধের সিজ ফায়ার হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে। যুদ্ধ কি হয়েছে? বিরতি হয়েছে। কবে? 23শে সেপ্টেম্বর 1965 সালে। গেটিং? তারপরে 22 সেপ্টেম্বর, তার আগের দিন রেডিওতে ভাষণ দিচ্ছেন কে? আমেরিকার রাষ্ট্রপতি, ওর নাম হচ্ছে আইয়ুব খান। আমেরিকার রাষ্ট্রপতির নাম কি? আমেরিকার রাষ্ট্রপতি আইয়ুব খান 22শে সেপ্টেম্বর রেডিওতে ভাষণ দিচ্ছে আর বলছে আমরা যুদ্ধ মোটামুটি করে পারছি না, তাই না? বাপের কাছে হেরে যাচ্ছি, যুদ্ধ আমরা বন্ধ করছি। সেদিন সকালেই 22শে সেপ্টেম্বর আমাদের লাল বাহাদুর শাস্ত্রী উনিও ঘোষণা করছেন যে আমরা যুদ্ধ কি করেছি? বিরতি করেছি। তো যুদ্ধ বিরতির ঘোষণা কবে ঘোষণা করা হয় রেডিওতে? 22শে সেপ্টেম্বর 1965 সালে। যুদ্ধ বিরতি কবে হয়? 23শে সেপ্টেম্বর 1965 সালে। গেটিং মাই পয়েন্ট? তারপরে কি হলো? এই যুদ্ধটা ফাইনালি কবে বন্ধ হলো আমি তোকে বলছি। একটা দুঃখের ঘটনাও আছে এখানে। এই যুদ্ধ যখন শেষ হচ্ছে, এই যুদ্ধর যেমন আমাদের ভারত অপারেশন সিন্দুরটা শেষ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ভগভগ করছে যে আমি শেষ করেছি। তো সে একইভাবে 1965 সালের 10 তারিখ জানুয়ারিতে আমেরিকার রাষ্ট্রপতি পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান আর ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কোথায় চলে যাচ্ছে? সোভিয়েত রাশিয়ার একটা জায়গা, সেটার নাম হচ্ছে কি? তাসখন। কি নাম জায়গাটা? তাসখন কোথায় আছে? বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী তাসখন, বর্তমানের উজবেকিস্তান। সেখানে কে চলে গেছে? ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আর হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। এই দুজনের মধ্যে ওখানে গেল এবং একটা চুক্তি স্বাক্ষর হলো। কি চুক্তি স্বাক্ষর হলো? যে ঠিক আছে, তাসখন্দের চুক্তি স্বাক্ষর হলো, ঠিক আছে আমরা আর অ্যাটাক করবো না, এই করবো না, যুদ্ধ আমরা শেষ করছি। এই যুদ্ধটা শেষ করার জন্য কার হাত ছিল? সোভিয়েত রাশিয়া, মানে হেল্প করেছিল। মানে এখনকার হচ্ছে আমাদের তাসখন জায়গাটা কোথায়? উজবেকিস্তান। গেটিং মাই পয়েন্ট? ফাইনালি আমাদের 1965 সালের যুদ্ধ ফাইনালি কবে শেষ হচ্ছে? 1965 সালের 10 তারিখ জানুয়ারি। 1965 সালের 10 তারিখ জানুয়ারি। 1966 হবে, 65 কেন হবে? 1966 সাল। 1966 সালে এই যুদ্ধ কি হচ্ছে? শেষ হচ্ছে। গেটিং মাই পয়েন্ট? তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল, যে যার মতো বাড়ি আসছে। এবার একটা এক্সট্রা ঘটনা খালি বলে দিই, খুব দুঃখের সাথে বলতে হয়। এই চুক্তিটা ডিল হওয়ার পর, এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর সেদিন রাত্রে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ওই তাসখন্দেই ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। বুঝে গেল ব্যাপারটা? আমরা এখনো ওই মিস্টেরিয়াস, এই রহস্যটা বুঝতে পারিনি যে লোকটা আজই ঠিক ছিল, একটু আগেই ঠিক ছিল, সে রাতে কিভাবে মারা গেল। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে বিদেশে গিয়ে মারা গিয়েছিল তার নাম লাল বাহাদুর শাস্ত্রী। গেটিং মাই পয়েন্ট? কোনো প্রবলেম? এই জিনিসটা মনে রাখবে। তাহলে তাসখন্দের চুক্তি কবে হলো? 10 জানুয়ারি 1966, তাই না বাবু? এবার এটা পর্যন্ত থাকুক। থাকার পর দ্বিতীয় যুদ্ধ শেষ হয়ে গেল। পররাষ্ট্রনীতি মানে চীনের সাথে এইভাবে আমাদের নীতি চলছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। মানে চীনের সাথে আমাদের আর সম্পর্ক অত ভালো নাই, মনমালিন্য চলছে। পাকিস্তানের সাথে মনমালিন্য চলছে, এরকম চলছে কি চলছে না? তারপরে 1966 সালে এই কাহিনীগুলো খতম হচ্ছে। বিরক্ত হচ্ছে কি? শুনতে ইচ্ছা করছে? যাই হোক, তাহলে এবার শুনি। বিরক্ত হলেও কি করতে হবে? পড়া ইজ পড়া, দেয়ার ইজ নো চুগলি কর, পড়া ইজ পড়া। তো যাই হোক, তারপরে কি হলো? একটা সাল আসছে 1970 সাল। কত সাল? 1970 সালে ঘটনাটা শুনবে না বাবু। 1970 সালে কি হয়েছে? আমরা ভারত আর ওটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওটাকে তখন পাকিস্তানের দুটো নাম ছিল, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এখনকার যে পাকিস্তান, আর একটা ছিল পূর্ব পাকিস্তান, আর যেটা এখনকার নাম কি? বাংলাদেশ। গেটিং মাই পয়েন্ট? পশ্চিম পাকিস্তান এখনকার পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান এখনকার কি? বাংলাদেশ। তো এবার কি যে হলো, পাকিস্তানের এই ফিজ বারবার ফিজ কাটে যায় ল্যাংড়াদের, ওদের কাটে গেছে ফিজ। ল্যাংড়া বললে তো ল্যাংড়ারাও ভালো, ওরা তো অনেক ভালো মানুষ, ওরা তো হৃদয়ের মানুষ যারা ল্যাংড়া হয়, ঠিক আছে? কিন্তু ওকে আমি ল্যাংড়া বলছি অন্য কারণে, ঠিক আছে? তোরা আবার ভাবিস না যে আমি কাউকে ল্যাংড়া বলে কারো কোনো ফিজিক্যালি কোনো আমি মজা নিচ্ছি বা কিছু না। ওই দেশটাই ল্যাংড়া,
গেটিং? তো যাই হোক 1970 সালে কি হচ্ছে, এই পশ্চিম পাকিস্তান কবুতর দেশটা, যার কাছে কিছু নাই, ও বাংলাদেশে গিয়ে মানে পূর্ব পাকিস্তানকে গিয়ে বলছে এই উর্দু থেকে কথা বল। ভাই পূর্ব পাকিস্তান বাংলায় কথা বলে, বলছে উর্দু অ্যান্ড উর্দু শল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তোমাকে উর্দুতেই কথা বলতে হবে। উর্দু শল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাপরে, উর্দু শল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। ওরা বাংলাদেশগুলো এগুলো মানতে পারেনি, না হাম মাননে কে লিয়ে তৈয়ার নেই, আপ কুছ ভি কর সকতে হো, তাই না? আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো, এই নিয়ে হয়ে গেল আন্দোলন। এই তারকাটারা আবার ওদের উপর অত্যাচার শুরু করলো 1970 সালে। 1970 সালে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান কি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল? ভাষা নিয়ে আন্দোলন। সেই ভাষাটার নাম কি বেটা? উর্দু ভাষা। কি নাম? উর্দু ভাষা। তারপরে কি হলো, 1971 সালে সেখানে একটা ভোট হলো। ভোট মানে আমাদের যেমন লোকসভার ভোট হয়, প্রধানমন্ত্রী হওয়ার ভোট হয়, সেই ভোটে কে জিতে গেল? সেই ভোটে জিতে গেছে তখনকার বাংলাদেশের বঙ্গবন্ধু বলা হয় আমাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি নাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে মুজিবুর রহমান জানিস? শেখ হাসিনা আছে না, শেখ হাসিনার বাবা হচ্ছে মুজিবুর রহমান। বর্তমান ভারতের আনঅফিসিয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে না, শেখ হাসিনার বাবাকে মুজিবুর রহমান। তো এই 1971 সালে সেই ভোটে কে জিতে গেছে? মুজিবুর রহমান। 1970 সালে ঝগড়াটা চালু হলো, 1971 সালে ভোট হলো, ভোটে কে জিতলো? মুজিবুর রহমান। এবার ঘটনাটা কি হলো দেখ, ঘটনাটা হলো যে এরা দেখছে যে ভোটে জিতে গেছে। হ্যাঁ, মুজিবুর রহমানের দলটার নাম ছিল আওয়ামী লীগ। কি নাম ছিল? মুজিবুর রহমানের দলটার নাম কি ছিল? আওয়ামী লীগ। এবার কি করেছে, ওই বেটাগুলো তো কিছু পারে না, তালকাটাগুলো আবার কি করেছে, ওই ওই আমাদের যে আছে কি নাম বলে মুজিবুর রহমান, ওকে গ্রেপ্তার করেছে, জেলে বন্দি করে রেখেছে। 1971 সালে তুমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী জিতে গেছি, ওই চল গ্রেপ্তার হ। ওকে গিয়ে গ্রেপ্তার করে নিয়েছে, জেলে বন্দি রেখেছে। দেখ, নেতা ছাড়া কি আর জিন্দগি চলে? মানে একটা জিন্দগি তো না, নেতা ছাড়া কি একটা দেশ চলে? নেতা ছাড়া দেশ চলবে? নেতাহীন একটা দেশ হয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ তো না, তখনকার পূর্ব পাকিস্তান। তখন কি হলো, তখন ভারতের একজন আর এই আরেকটা কথা বলে দিই তার আগে, যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি মানে এখনকার বাংলাদেশের উপর অনেক অত্যাচার শুরু করেছে। এমন অত্যাচার মারামারি অত্যাচার, ঠিক আছে, চালু করে। আমি তোমাকে পড়াবো 4th সেমিস্টারে হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবীর লেখা, সবাই কান্না করবে দেখিস। হারুন সালেমের মাসি পড়াবো ওখানে। বা ট্রেন টু পাকিস্তান আমি পড়েছি, সেখানে দেখেছি আমাদের ভারত যখন বিভাজন হয় কত কষ্ট করছে। ভাবতো নিজের দেশ ছেড়ে যাওয়া বা নিজের মাটি ছেড়ে যাওয়া, জনম দুঃখিনীর ঘর, দুব্বার কয়েকটা ঝোপ, জনম দুঃখিনীর ঘর, নিজের অস্তিত্ব, নিজের গ্রামটা ছেড়ে দিয়ে অন্য গ্রামে শিফট হলে তো ভালো লাগে না, নিজের শহরটি ছেড়ে দিয়ে অন্য শহরে রুম ভাড়ায় থাকলে তো ভালো লাগে না। সেখানে তোমাকে দেশ ছাড়তে হচ্ছে, কার জন্য? সেই অত্যাচারের জন্য। অত্যাচারের খড়গ কৃপান তারা আমাদের উপর, বাংলাদেশিদের উপর যখন চালাচ্ছে, তখন ভারতের একজন দয়ালু প্রধানমন্ত্রী, আমরা মনে রাখবো, শ্রীমতী ইন্দিরা গান্ধী। কি নাম? ইন্দিরা গান্ধী কি করলো, বললো ঠিক আছে, যাদের উপর অত্যাচার হচ্ছে তোমরা টেনশন নিও না, ভারত দিল খোলা, অলওয়েজ ইউনো, ঠিক আছে, ভারতের দিল খোলা আছে, তোমরা টেনশন নিও না, তোমরা একটা কাজ করো, যাদের যাদের রিফিউজি, যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারা আমাদের দেশে আসো, আমরা তোমাদের রাখবো। আর এই যে অন্য দেশের লোক অন্য দেশে আসে, বাসস্থান গড়ে তোলাকে বলা হয় শরণার্থী। কি বলা হয়? মাধ্যমিকে পড়া আছে তোদের, যেটাকে ইংরেজি থেকে বলা হয় রিফিউজি। কি বলা হয়? রিফিউজি। তো বাংলাদেশ থেকে যারা ইলিগালি বা লিগালি ওদের অত্যাচারের মাধ্যমে আমাদের দেশে বাস করেছিল তাদের বলা হয় শরণার্থী। কি বলা হয়? এটা সমস্যা এখনো চলছে না, যে নরেন্দ্র মোদী বললো এনআরসি করবো, সিএএ চালু করলো, যে যারা ওই দেশ থেকে এসেছিল অত্যাচারের জন্য তাদেরকে আমরা দেশে নিয়ে নেবো। এটা ঝামেলা চলতেই আছে, এটা পরে আবার আলোচনা করবো, বিদেশ নীতিতে আছে এটা পরে, ঠিক আছে। তো কি হলো, পাকিস্তানের হেল্পে শরণার্থী হিসাবে বাংলাদেশের অনেকগুলো লোক আসলো, আর এই শরণার্থীদের বসতে দিল কে? ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। গেটিং মাই পয়েন্ট? তারপরে কি হয়েছে বলতো, পাকিস্তান যেহেতু আমরা দেখ একটা লোকে ভাই অত্যাচার করছে, ও ভাই তোমার উপর অত্যাচার হচ্ছে, আসো আমাদের দেশে থাকো, আমরা খারাপ হয়ে গেলাম, আমি ওকে দেশে রাখছি না। পাকিস্তান বলে ওটা আমাদের অভ্যন্তরীণ মামলা, অভ্যন্তরীণ নীতি পড়েছিস না? একটা দেশের উপর তুমি অত্যাচার করবে, তোমার রাজ্যের উপর একটা, আর ওটা তো অভ্যন্তরীণ মামলা ভাববে, ইপিএসও নাকি, ওটা আমাদের অভ্যন্তরীণ মামলা। এখানে এসে আমাদের মামলায় দখলদারি করবে না। হু আর ইউ? বাপরে, লাল চোখ দেখাচ্ছে আমাদের, লাল চোখ। ভাই বলছে ঠিক আছে, যুদ্ধ চালু হোক, আপ জং শুরু হোক, যুদ্ধ। তো এবার কি হয়েছে বলতো, ভারত আবার করেছে 1971 সালে ভারতের সাথে যুদ্ধ শুরু হচ্ছে, মানে মারামারি, মানে এক প্রকারের যুদ্ধ শুরু হচ্ছে। কার সাথে? পাকিস্তানের সাথে। পাকিস্তান তো যুদ্ধ আর পারে না, কোমর ভেঙে গেছে, মাথার
টায়ার লড়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে, সে পাকিস্তান চলে গেছে কাকুর কাছে, আমেরিকা। কার কাছে? কাকু হেল্প করুন, সাপোর্ট করুন আমাকে। আমেরিকা আবার বলছে বাহ সেই আমি সাপোর্ট করবো। আমেরিকা আবার চীনকে বলছে দাদু আসো, এই আমেরিকা আর চীন মিলে কার উপরে আক্রমণ করবো? ভারতের উপর। গেটিং মাই পয়েন্ট? তাই না? ল্যাংড়া ফকিরটা কার কাছে গেছে? আমেরিকার কাছে। চাচা চাচা, তাই না? আমরা তো অফিসিয়ালি বাপ ওদের, আর আনঅফিসিয়ালি বাপ তো হচ্ছে ওদের আমেরিকা। তো বাবু চাচু আমাকে হেল্প করো। তো চাচু বলছে, চাচু আবার চীনের কাছে গেছে, চাচু চলো হেল্প করি। ওই দুজন মিলে হেল্প করে কার উপর আক্রমণ করবে? আরে ভারতের ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী আবার কি করেছে, 20 বছরের একটা চুক্তি স্বাক্ষর করেছিল। এটা ঘটনা যখন হচ্ছে, ইন্দিরা গান্ধী রুশ করে চলে গেছে কোথায়? সোভিয়েত রাশিয়ায় গিয়ে ওখানকার সোভিয়েত রাশিয়ার সঙ্গে একটা 20 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। কি বলা হয়েছে? আমাদের দেশের উপর যদি কোনো অত্যাচার করে কেউ, আমাদের উপরে যদি জুলুম করে, আমাদের উপরে যদি কেউ অ্যাটাক করতে চায়, তুমি আমাকে সাপোর্ট করবে, তোমার দেশে কোনো হলে আমি সাপোর্ট করবো। এই নিয়ে একটা চুক্তি হয়েছিল, সোভিয়েত রাশিয়ার চুক্তি। এই চুক্তি করা আছে, ওদের মালুম নাই। আমেরিকা যখন আগে বাড়তে চাচ্ছে বলে ওদের ভারতের উপর অ্যাটাক করবো, তখন মনে পড়ছে ও কোমর ব্যথা, কেন সোভিয়েত রাশিয়ান তো আবার সাথ দিবে ওদের। আর তুই জানিস এই ওই প্রথম বোর্ডে লেখা আছে আমি, নেটো জোট ওয়ার্সো জোট, তাই না? এই দুজন বেটা মারামারি করবে না, দরকার পড়লে জাপানকে মারবে ওরা লিটল ম্যান ফ্যাটম্যান দিয়ে, পরে বলছি আমি, ঠিক আছে? কিন্তু নিজে মারামারি করবে, জানে যে সোভিয়েত রাশিয়াকে মারলে আমি শেষ হয়ে যাব, আর রাশিয়া ভাবছে একে মারলে আমি শেষ হয়ে যাবো। তো ভয়ে ভয়ে কিছু করতে পারবে না। আরে বাপের সাথে পাঙ্গা নিতে পারবি, বাপের সাথে পাঙ্গা নিতে গেছে। তো শেষ পর্যন্ত একদম অমানুষ হিসাবে, আর কতগুলো বলো ল্যাংড়া ফকির হিসাবে, শেষ পর্যন্ত পাকিস্তান কি হয়ে গেল, সেই যুদ্ধটা চরমভাবে হারে গেল, চরমভাবে যুদ্ধ শেষ হলো। 16ই ডিসেম্বর 1971 সাল বাংলাদেশ স্বাধীন। আর সেই যুদ্ধ আমরা মানে যুদ্ধ বলা চলে, এটা আমরাই জিতে গেলাম এক প্রকার, ঠিক আছে? তারপরে কি হলো, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান যাকে ধরে রেখেছিল, ছেড়ে দিল, বাপকে চার, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের ভারতের মানে ইসের জন্য ওকে ছেড়ে দিল, একদম ভারতের সাথে থামা খাচ একটা ফটো, বুঝা গেল? শ্রীমতী ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান, একটা খাচ ফটো হলো, সেই ফটো সব। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আবার ওরা নিজের বাংলা ভাষা, আমাদের গর্বের ভাষা বাংলাদেশেগুলো এখন বাড়ে গেছে, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, তাই না? কেউ যদি নেমো খারামি করে, তোকে আমি খাওয়াচ্ছি, মানুষ করছি, আমার সাথে যদি নেমো খারামি করিস, তো তোর ফল কিন্তু ভালো হবে না। আমি দেখছি বাংলাদেশেও বেশ বাড়ে যাচ্ছে দিনের পর দিন, তাই না? যা তা বলছে, মোল্লার দূর মসজিদ পর্যন্ত। এখানে তো কিছু করতে পারে না, ফেসবুকের যুদ্ধ, মানে আর্মি ওরা, বুঝা গেল? ওদের কমেন্ট বা রিপ্লাই বা দেখবি ভারতের বিরুদ্ধে নানান কথা ফেসবুক এসে বলবে, নিজে তো পারবে না কিছু বানাতে। পাকিস্তান তো একটা এমন দেশ, যে দেশে এখনো হ্যান্ডিক্যাপ পোলিও আছে। কি আছে? 2024 সালে 72টি পোলিওর এখনো, মানে একটাও দেশে এখন পোলিও নাই। 2024 সালে 72টা পোলিও কেস মিলেছে পাকিস্তানে। নিজে হ্যান্ডিক্যাপ করে বেড়াচ্ছে, নিজের দেশের লোকগুলোকে খাতে দিতে পারছে না। ভারতের লোকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ওই ফ্যানটা বন্ধ করছে, রোবোটিক্স এবং বিভিন্ন কারণে ভারতীয়রা আগে বাড়ছে কি বাড়ছে না? আর পাকিস্তানিরা কি করছে, এই বাপের কাছ থেকে, চাচার কাছ থেকে, চীনের কাছ থেকে একটা অ্যাপ ধার নিয়েছে, নাম বলে টিকটক, না ঠিকটক, কি বলে টিকটকে ভিডিও বানাচ্ছে। আমাদের যুবকরা, আমাদের তরুণরা যখন এআই, রোবোটিক্স এতগুলো জিনিস করে আগে বাড়ছে, তখন পাকিস্তান কি করছে, টিকটকে ভিডিও বানাচ্ছে। তো বল টিকটকে ভিডিও বানায় কত দূর যেতে পারবি? বুঝা গেল? পাকিস্তানে এই হাল হবে, বাপের সাথে পাঙ্গা নিতে গেছে। আরে জন্ম দেওয়া একটা বাপ, অফিসিয়ালি বাপ আমরা, তোমরা পাঙ্গা নিতে যাচ্ছ। তাহলে চরমভাবে ব্যর্থ হয়ে 1972 সালে সেই যুদ্ধে কারা জয় করছে? আমরা জয় করছি। তো ভারত চীনের যুদ্ধ 62তে আমরা একটু অসুস্থতে পড়লাম। তারপরে যুদ্ধ হলো ভারত পাকিস্তান, ঠিক আছে? তারপরে আবার যুদ্ধ হলো 1970 সালে, কি ভারত আর পাকিস্তান। গেটি এই পর্যন্ত থাক। এবার কি হয়েছে, কিছু সাল পর 1998 সালে, শুনে যাচ্ছে 1998 সালে ভারত প্রথম, মানে দ্বিতীয়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা করলো। মানে নিউক্লিয়ার পাওয়ার বলা হয় ইংরেজি, তোমরা জানো না নিউক্লিয়ার পাওয়ার? পারমাণবিক শক্তিধর দেশ। কোন দেশ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলো? পারমাণবিক, মানে আমাদের দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমা কাকে জানিস? জাপানের উপর আমেরিকা পারমাণবিক বোমা ফেলাইছিল না? কি নাম ছিল? 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল ম্যান আর ফ্যাটম্যান আর লিটল বয়ে যে দুটা মানে বোমা দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেখানকার ছেলেমেয়েগুলো হ্যান্ডিক্যাপ হয়, লাং ক্যান্সার হয়, অনেকগুলো সমস্যায় জুড়ছে না? এইরকম একটা দেশ হিসেবে পারমাণবিক বোমা আছে আমাদের কাছে,
সেই পারমাণবিক বোমা হিসাবে আমাদের দেশটা আত্মপ্রকাশ ঘটে বা আমাদের দেশে পারমাণবিক বোমা আসে 1998 সাল। কত সাল? এর আগে একটা ঘটনা বলি, 1974 সাল, ওটা মনে রাখবে। এখানে তোমার পরীক্ষার জন্য মনে রাখবে 1998 সাল। কত সাল? 1998 সাল। এটা যে অপারেশনের মাধ্যমে করা হয়েছিল সেটার নাম দিয়েছিল অপারেশন শক্তি। কি? অপারেশন শক্তির মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট। অপারেশন শক্তির মাধ্যমে 1998 সালে আমরা কি করলাম, নিজেকে পারমাণবিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করলাম। মানে আমাদের দেশের কাছে পারমাণবিক বোমা আছে, সবাই তো জানে সেই ব্যাপারটা। কি হলো, তার কয়েক মাস পর, 1 মাস পর আবার পাকিস্তানও ঘোষণা করলো আমাদের কাছে কোন বোমা আছে, পারমাণবিক বোমা আছে। আবার এটা খাতারনাক হয়, দুটা দেশের মধ্যে যদি পারমাণবিক বোমা থাকে আর দুটা দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধের মতো ক্ষয়ক্ষতি আর পৃথিবীতে কোনো যুদ্ধের হতে পারে না। পাকিস্তান নিজেকে কি চালু করেছে, পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে, আর আমাদের দেশটাও নিজেকে কি হিসাবে চালু করলো, পারমাণবিক শক্তিধর হিসাবে। তখন একজন বিখ্যাত আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ও চিন্তা ভালো, ও বুঝতে পারে যে ভবিষ্যতে কি হতে পারে। এই চিন্তার জন্য কি করলো, একটা দারুণ কাজ করেছে। সেই ভারতের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। কি নাম? কিছু বলা বলি নাই, পুরো মিডিয়া তো অবাক হয়ে গেছিল। একদম মারাত্মক একটা ঘটনা করেছে, ভালো কিন্তু খারাপ ছিল না, কোনো সমস্যা। যাই হোক, ওআরএস দেব। যাই হোক, তো কি হয়েছে 1999 সালে, কত সালে? 1998 সালে আমরা পরমাণু বোমা আবিষ্কার করলাম, পরমাণু বোমা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। 1999 সালের 21শে ফেব্রুয়ারি কাউকে না বলিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কি করেছে, বাঁশ নিয়ে সোজা চলে গেছে কোথায়, পাকিস্তানে। কাউকে বলুন, ইন্ডিয়ান মিডিয়া, সব মিডিয়া তো অবাক। আরে ফার্স্ট খাচ লাইন যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের ঝগড়া রে, 1970 সালে ঝগড়া মারামারি, পাকিস্তানের সাথে আমাদের দুশ্মন হয়ে গেছে না, কিছু বলা বলি নাই। 1999 সালে পাকিস্তানে চলে গেছে। কে চলে গেল? অটল। ওখানে গিয়ে কি বলছে বলতো, বলছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, তার আগে আমরা এটা একটা পয়েন্ট ছাড়া গেছে, তো একটু বলে দিই আমি। 1971 সালে যখন ভারত জয় হয়ে গেল, বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ কি হওয়ার পর, স্বাধীন হওয়ার পর 1972 সালে জুলফিকার আলী ভুট্টো, 1972 সালে কে, জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধী মিলে সিমলা চুক্তি করলো। কোন চুক্তি করলো? 1971 সালে যুদ্ধ হারে গেল বাংলাদেশ। তারপরে আমরা ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টো মানে পাকিস্তানের, তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হলো। চুক্তিটার নাম দিল সিমলা চুক্তি। কি চুক্তি? এখানে কি বলা হলো, যে আমরা এক দল, যে হয়েছে হয়েছে, ঘটনা মারামারি হলো, আমরা এক অপরে শান্তি রাখবো আর এলওসি ক্রস করবো না। মনে রাখবি, ভারত আর পাকিস্তানের মধ্যে একটা বর্ডার আছে, বর্ডার লাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার লাইনটার নাম কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। যেমন চীন আর ভারতের মধ্যে বর্ডার লাইনটা ম্যাকমোহন লাইন, বললাম না? ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার লাইনটার নাম কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। বলছে লাইন অফ কন্ট্রোল মানে তুমি পাকিস্তান তো এই পর্যন্ত থাকবে, তুমি ভারত তো তুমি এই পর্যন্ত থাকবে, পাকিস্তানের আর্মিগুলো এদিকে যাবে না, ভারতের আর্মিগুলো এদিকে আসবে না, তুমি তোমার জায়গা থেকো, আমি আমার জায়গায় থাকি। ভাই, এটার নাম হচ্ছে সিমলা চুক্তি। কি চুক্তি? সিমলা চুক্তি। এবার ঘটনাটা কি হলো, 1999 সালের 21শে ফেব্রুয়ারি, এটা ঘটনা 1972 শেষ, 1999 সালের 21শে ফেব্রুয়ারি বাসে করে চলে গেল আমাদের অটল বিহারী বাজপেয়ী। কোথায় চলে গেছে? পাকিস্তানে। কোথায়, কোন দেশে চলে গেল? পাকিস্তানে। বলে ভাই ভুল, ঠিক আছে, তাই না, আমরা এখন মারামারির জন্য আসেনি, যুদ্ধের জন্য আসেনি, কিছুর জন্য আসেনি, চলো একটা কাজ করি, শান্তি আমরা স্থাপন করি। কি স্থাপন করি? দেখেন, অটল বিহারী বাজপেয়ীর একটা ভালো কথা ছিল, নট ফার্স্ট স্ট্রাইক, মানে আমরা প্রথমে আঘাত করব না। আমরা যখন পরমাণু বোমা বানালাম, তো লোকগুলো বললো, আপনি তো পরমাণু বোমা বানালেন, তো পৃথিবীকে তো শেষ করে দিতে পারেন। বলছে নো ফার্স্ট স্ট্রাইক, আমরা কোনো দেশকে আঘাত করবো না। লেকিন কোনো দেশ যদি আমার উপর আঘাত করে, हम छोड़ तो सकते हैं लेकिन छोड़ना नहीं बोलते। ঠিক আছে, আমরা তো ওদের উপর আঘাত করবো যখন কেউ আমাদের উপর আঘাত করবে। তো যাই হোক, 1972 সালে জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে কোন চুক্তি হলো? ওটা চুক্তি হওয়ার পর 1999 সালের 21শে ফেব্রুয়ারি বাসে করে গেছিল অটল বিহারী বাজপেয়ী। এটাকে বলা হয় বাস যাত্রা। কি বলা হয়? কবে গেছিল? বাসে করে 1999 সালের 21শে ফেব্রুয়ারি। ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিল? অটল বিহারী। তো বললো, কি বললো? বললো যে ঠিক আছে, আর কিছু করতে হবে না, তোমরা এরকম করো, আর কি বলে যে যেভাবে আছে এভাবে আমরা শান্তি রাখবো, ইত্যাদি ইত্যাদি। একটা কথা হলো, ভালো হলো। ঠিক আছে ভাই, তুমি কথা দিলে কথা রাখতে হবে না। তুমি আমাকে কত কথা দাও, কাল পরীক্ষা দেবো, তো দিস, আমি কালকে এই পড়াই। তো ওই দেখ, পাকিস্তান ল্যাংড়া ফকির। এবার কি করেছে 1999 সাল, ভাই নজর পড়তি নাই রে। 1999 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের নিজের প্রধানমন্ত্রী গিয়ে সমঝোতা হলো। সমঝোতা হওয়ার মাত্র কয়েকদিন পর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাত্র 3 মাস পর,
মাত্র 3 মাস পর জম্মু কাশ্মীরের একটা জায়গা আছে, নাম হচ্ছে কার্গিল জেলা। কি নাম? এই কার্গিল জেলায় 4টা স্থানে আলাদা আলাদা জায়গা, 4টা সেক্টরে ভারতের এই টুপ আছে না, টুপ টুপ মানে কি বলতো, যেখানে ভারতের আর্মিগুলো বড় বড় উঁচু জায়গায় গিয়ে, পাহাড়ে গিয়ে, ওখানে তো আর ঘর বানিয়ে থাকা যায় না, থাকা যায় কি? তো কি হয়েছে, সেখানে ঘর বাঁধে যেহেতু থাকা যায় না, তো ওখানে গিয়ে তারা কি করছে, ওখানে গিয়ে ভারতের আর্মিগুলো থাকবেই করবে, তো ভারতের আর্মিগুলো ব্যাক হয়ে চলে আসছে ইন্ডিয়াতে। ঠিক আছে, কারণ আছে, এতগুলো ডিটেলসে তোদের লাগবে না বলে বলছি না। তো কি হয়েছে, ওই ভারতের ট্রুপগুলোতে, যেগুলোতে ইন্ডিয়ান আর্মিগুলো থাকার কথা, ঘরগুলোতে যেগুলোতে ইন্ডিয়ান আর্মিগুলো থাকার কথা কার্গিল জেলাতে, সেইখানে কি হয়েছে বলতো ভাই, সেইখানে ইগুলো পাকিস্তানের যে আর্মি ফোর্সগুলো আছে বা পাকিস্তানের মদতপুষ্ট যে আর্মি গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো কী করেছে, ওই জায়গাগুলো ঢুকে গেছে। ঢুকে কী করেছে, যে নিচ থেকে যখন ভারতের আর্মিগুলো আসবে ফায়ারিং করবো, যখনই আসবে ভারতের আর্মিগুলো নিচ থেকে উপরে উঠতে হবে না পাহাড়ে, তো যখনই উঠবে এরকম করে ওরা মানে নিজেকে একটা অপারেশন শুরু করেছে, অপারেশন বাদার নাম দিয়ে, নামটা তোদের মনে রাখতে হবে না। তো এভাবে ফায়ারিং করবে, ওটা মনে মনে ভাবে নিয়েছে। কিন্তু মারাত্মক কেস, এভাবে ওরা ট্রুপগুলোতে আলাদা আলাদা ট্রুপগুলোতে আসে, বুঝা যাচ্ছে কি বলছি আমি, ট্রুপগুলোতে আসে। তো এমন সময় কি হয়েছে, একটা লোক ছিল, কামাল করে দিয়েছে লোকটা। ঠিক আছে, লোকটার নাম ছিল তাসি নাম গায়ক। কি নাম লোকটা ছিল? তাসি নাম গায়কের একটা ছিল ইয়ক, YAK, ইয়ক মানে চামড়ি গাই। তিব্বত আর জম্মু কাশ্মীরের এলাকাগুলোতে যে গাই হয় বাছুর, সেগুলোকে বলা হয় চামড়ি গাই। কি বলা হয়? তো ওর চামড়ি গাই গেছে হারাই। তোর গায়ে হারাই গেছে না, মানে গোরটা হারাই গেছে, গরুকে গরু খুঁজে বেড়াচ্ছিস না, ওর গায়ে হারাই গেছে, চামড়ি গাইটা হারাই গেছে। তো কি করেছে বলতো, ও চামড়ি গাই খুঁজে বেড়াচ্ছে। তো চামড়ি গাইটা মিলছে না, যাক লোককে জিজ্ঞেস করছে যে আমার গাইটা কই গেল, আমার ইয়কটা কোথায় গেল, পাচ্ছে না। তো ও দূরবীন লাগাইছে, দূরবীন লাগাই দেখছে কোথায় গেছে, হঠাৎ ও তো পাগল, দূরবীনে ও চামড়ি গাই দেখছিল, দেখতে পাচ্ছে ভারতের ট্রুপগুলোতে, ভারতের LOC ক্রস করে, লাইন অফ কন্ট্রোল ক্রস করে ভারতের জায়গাগুলোতে যেখানে আর্মিগুলো ছিল না, ওখানে কে ঢুকে আছে, পাকিস্তানের ফৌজ পড়া, পাকিস্তানের ফৌজগুলো। তো অবাক, দৌড়তে দৌড়তে, পানি খেয়ে খেয়ে দৌড়তে দৌড়তে নিকটবর্তী কট্টক, ঠিক আছে, সব থেকে গড়ে, সব থেকে আগে যে আর্মি স্টেশন, আর্মি ইগুলো ছিল, ঠিক আছে, ওই আর্মির জায়গাগুলোতে গিয়ে, স্টেশনগুলোতে গিয়ে আর্মিদের খবর দিয়েছে, দেখুন ওখানে আমি এমন চামড়ি গায়ে খুঁজতে যাচ্ছিলাম, দেখছি ওখানে মনে হয় ভারতের কেউ না, পাকিস্তানের কেউ আছে মনে হয়। তো কংগ্রাচুলেশন আমাদের ইন্ডিয়ান আর্মিগুলো, ওরা কি করেছে, ওদের কথাগুলো আমল করেছে, আমল মানে ওদের কথা রেখেছে, রেখে বলছে দেখি তো অরিজিনাল ঘটনা, ওরা দেখছে যে অরিজিনাল কেউ না কেউ ওখানে আছে। প্রথমে ওরা ভাবছে কোনো টেররিস্ট হবে, আতঙ্কবাজ হবে, আমাদের এখানে ঢুকে গেছে, আমাদের উপর আন্দোলন করবে। পরে বুঝতে পারছে ওটা কোনো আতঙ্কবাজ না, ওটা পাকিস্তানের কোনো, মানে বুঝতে পারছে তো পাকিস্তান আমাদের উপর অত্যাচার করবে, বেটা দম আছে তো তুই বলে দি, এই ভারত তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, দম যদি থাকে ভাই, তোর যদি দম থাকে আমার সাথে মারামারি করার, স্যার আপনার সাথে মারামারি করবো, ফিল্ডে আই, দেখাই দিব তোর ভিতরে কতটা আর আমার ভিতরে কতটা, তুমি আমাকে পিছন থেকে মারবে, আমরা চলে যাবো একটু খাইতে, তুমি এখানে ঢুকে দেখছি তাহলে তারিখ দিকে লুসুর ফুসুর করে দেখছি কেউ আছে নাকি, লুসুর ফুসুরে বাচ্চা ল্যাংড়া ফুকিয়ে, বুঝতে পারছিস তো, ওই জন্য ল্যাংড়া বলি না, কারণ ল্যাংড়া কাকে বলা হয়, এই যে ডাইরেক্ট যেতে পারবে না। আরে মরদের বাচ্চা যদি হইস, মানুষের খারাপ কথা, মানুষের বাচ্চা যদি হইস তুই আমার সামনে বল যে তোমার সাথে যুদ্ধ করব। কিছুদিন আগে খাওয়াইলি আমাদের, তখন নাম তারিফ করছিল, ভারত তো বুঝে গেল, ভারতের প্রধানমন্ত্রী তখন কি বললো, অটল বিহারী, যে ঠিক আছে চলো তোমরা চালু করো। তো আমরা যেমন অপারেশন সিন্দুর চালু করলাম না, পেহেলগাম অ্যাটাক হলো না, অপারেশন সিন্দুর চালু করে কি করলাম, বেটাগুলোকে গুঁড়া করে দিয়েছি যতগুলো পেরেছি, তারপর কোনো কারণে যুদ্ধ বন্ধ হয়েছে, নাহলে তো পাকিস্তান তো ম্যাপ থেকে থাকবে না, লিখে রাখ কথাটা, পকেটে ভরে রাখ, পাকিস্তান ম্যাপে থাকবে না, পাকিস্তানকে এভাবে নিয়ে কলাতে রাখবো, কারণ বেটা তো একটু আদর দিত আমাদের দেশে যখন আসবে, আয় বেটা খাইয়ে নে, ভোর হলো দৌড় খোলো, খুকুই মুনি উঠোরে, ঠিক আছে, তো রাখবো কিছুদিন যাক, তোরা বড় হ, ঠিক আছে, টানে নিয়ে এভাবে ফেলাই দেবো, ওকে। তো কি হলো, ভারত শুরু করলো অপারেশন বিজয়। এখন অপারেশন সিন্দুর হয়েছিল না, তখন এটা আসবে পরীক্ষায়, 100% লিখে রাখবি, অপারেশন বিজয়। কি শুরু হলো বেটা বাবু, কি শুরু হয়েছে, অপারেশন বিজয়। কে শুরু হয়েছে, অপারেশন বিজয়ের ক্যাপ্টেন কে ছিল, কে হলো ক্যাপ্টেন, হলো বিক্রম বাত্রা। কে? অপারেশন সিন্ধু দেখলাম, সিন্ধুর আমরা ক্যাপ্টেন দেখেছি যে কুরেশিকে, একটা মেয়েকে দেখলাম না, তো সেইভাবে ওটা তো মনে রাখতে হবে না, তোকে এটা মনে রাখতে হবে যে অপারেশন বিজয় যখন চালু হলো তখন ক্যাপ্টেন ছিল বিক্রম বাত্রা। কে ক্যাপ্টেন ছিল? বিক্রম বাত্রা। সেই বিক্রম বাত্রা কি করলো বলতো বাবু,
আরও অনেক মাঝখানে ঘটনা, আমি তো অত তো লাগবে না, তো পরীক্ষা খালি এটাই লাগবে। তো ঘাঁটি থেকে যতগুলো পাকিস্তান সেনা এমন করে বসেছিল মারবে বলে, ঠিক আছে, এমন করে ওই পাকিস্তানি আর্মিদের সাথে ভারতের যুদ্ধ শুরু হলো। কমসে কম সব থেকে কম 527 জন 5 to 7 আমাদের ইন্ডিয়ান জওয়ান শহীদ হয়ে গেল, ওনারা মারা গেলেন। তারপর অবশেষে আমরা তাদেরকে পাকিস্তান জিততে পারবে, দেখে আসিস আমার দিকে, পাকিস্তান জিততে পারবে না, দেখে আছে আমার দিকে, কি হলো, দুঃখ পাওয়ার দরকার নাই, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করার পর অবশেষে কি হলো, অবশেষে সম্পূর্ণভাবে ওদের গুড়িয়ে দিয়ে, তারা থুতু চাঁড়াই দিয়ে, ল্যাংড়া ফকিরদের ল্যাংড়া করে দিয়ে, 2 হাত 4 হাত ল্যাংড়া করে দিয়ে আমরা কি করলাম, আমরা জিতে গেলাম। আমরা কি জিতলাম, আমরা জিতে গেলাম কারগিলের যুদ্ধ। কি জিতলাম? সেই কারগিলের যুদ্ধে আমরা জিতে গেলাম, ওদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিলাম। দুঃখের কথা, এখানে 4 জন বড় ক্যাপ্টেনগুলোর মধ্যে বিক্রম বাত্রা যে আছে, ইনিও মারা গেছিল, মারা গেল। লাস্ট পর্যন্ত 26শে জুলাই এই কারগিল যুদ্ধ কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এবং 26শে জুলাই আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে দিল যে আমরা কারগিল যুদ্ধ সম্পূর্ণভাবে জিতে গেছি। কারগিল যুদ্ধ আমরা জিতে গেলাম। আর ভারতের সামরিক দিক থেকে, আর্মিদের দিক থেকে সব থেকে যে বড় পুরস্কার হয়, সেই পুরস্কার নাম হচ্ছে পরমবীর চক্র। আসবে না পরীক্ষায়, মনে রাখবে, তাও দু একটা এক্সট্রা মনে রাখলে ভুলবে না। আমি সেটাই পড়বো যেটা খালি পরীক্ষায় আসবে, আমি অন্য পড়বো না, সব পড়তে হবে, ঠিক আছে। পরমবীর চক্র, কি নাম বেটু? ভারতের সব থেকে সামরিক সম্মান, সব থেকে বড় সম্মান ভারত রত্ন, ঠিক আছে। সব থেকে বড় সম্মান যদি ভারত রত্ন হয়, তোমরা ফ্যানটাও, ঠিক আছে, ভারত রত্ন যদি হয়, তাহলে সেই রত্নটার নাম হচ্ছে পরমবীর চক্র। সেই পরমবীর চক্রটা দেওয়া হলো এবং ভারত জিতে গেল। গেটিং মাই পয়েন্ট? রিক্যাপ করি, 5 মিনিটে রিক্যাপ করে শেষ করে দিই। অনলাইন দিয়ে টাটা বলে দিই, কেন ওদের মাথা ঘুরছে মনে হয়, ঠিক আছে। তোদের আরো বলবো, তোরা ভাবছে যে এত ক্লাস, তাই না? তো আমরা শেষ করে দিই ঘটনা। রিক্যাপ, 5 মিনিটের রিক্যাপ, 5 মিনিটের রিক্যাপ। গেটিং জোস? ক্লিয়ার? লাস্টে শোনা যাচ্ছে? 100 নম্বরের জন্য শুনতে পাচ্ছিস? জোরে কথা বলি না, তোরা শুনতে পাচ্ছিস? যাই হোক, তো লাস্ট তোদের বলছি, রিক্যাপ করছি। কি করছি? 1939 সাল, 1939 সালে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীটা দুভাগে ভাগ, একটা নাম হচ্ছে আমেরিকা আর একটা নাম হচ্ছে রাশিয়া। আমেরিকা বললো তোরা বাড়ে গেছিস, ওই জন্য তৈরি করলো নেটো জোট। ওয়ার্সো বললো তোরা বাড়ে গেছিস, ওই জন্য তৈরি করলো ওয়ার্সো জোট। ভারত স্বাধীন হয়ে গেল। ভারত বললো না, আমাকে কোথায় যেতে হবে, আমেরিকাতে যেতে হবে না, রাশিয়াতে যেতে হবে, বুঝে না, আমরা কোথাও যাবো না। মাঝখানে একটা রাস্তা নিল, সেই রাস্তাটার নাম কি? জোট নিল। আমরা কি থাকবো? শান্তিতে থাকবো, উপনিবেশবাদের বিরোধিতা করবো, কোনো দেশের উপর অ্যাটাক করলে তার বদনাম বলবো, তাকে গুড়িয়ে দিব, মারি দিব, ফেলে দিব, শেষ করে দিব, ঠিক আছে। এভাবে জোট নিরপেক্ষ শুরু হয়ে গেল। 1954 সালে বান্দুং সম্মেলন হয়ে গেল। বান্দুং সম্মেলন হয়নি? বান্দুং সম্মেলন হয়ে গেল এবং 29টা দেশের লোক একত্রিত হলো, বললো আমরা কি করে দিব, বান্দুং সম্মেলন সাইন করে দিল। গেটিং? 1961 সালে দৌড়ে চলে আসলাম 1961 সাল। 1961 সাল বেলগ্রেড সম্মেলন। যুগোস্লাভিয়ায় 25টা দেশ মিলে বেলগ্রেড সম্মেলন হলো এবং ফাইনালি বেলগ্রেড সম্মেলন করে দিলাম। জোট নিরপেক্ষ নীতি শুরু হয়ে গেল। এবার ইতিমধ্যে কি হয়েছে, এগুলো হচ্ছে 1961 সাল শেষ। 1962 সালে চীন আক্রমণ করলো আকসাই চীন। কোন জায়গাটাই? আকসাই চীনে আক্রমণ করলো, আমরা ওখানে একটু হেরে গেলাম, ঠিক আছে। তারপর 3 সাল পর 63, 64, 65-তে ল্যাংড়া ফকির, কি নাম দেশের নাম কি জানো? পাকিস্তান। কি নাম? পাকিস্তান আমাদের উপর গুজরাটে অ্যাটাক করেছে, কাশ্মীরে অ্যাটাক করেছে। অ্যাটাক করলে কি হবে? বাপ হতে হয়, বাপ জিতে গেল, ঠিক আছে। বাপ আমেরিকার কাছে কি হলো, বেটা আমাদের আমেরিকার কাছে গেছিল, কার কাছে গেলো, হয়নি, ওটা শেষ হয়ে গেল। তারপরে কি হয়ে গেল, তার কিছু সাল পর 1965 সাল বললাম না আমরা, 1965 সাল বলার পর 1965 সালে তাশকন্দের চুক্তি হলো। কিসের চুক্তি হলো? 1970 সালে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে ভাষা নিয়ে ঝামেলা। আমরা বাংলা বলতে চাই, তোমাদের উর্দু বলতে হবে, हम उर्दू जानते हैं लेकिन बोलेंगे नहीं, তাই না, তোমাদের বলতে হবে। এই নিয়ে ঝামেলা হলো। বললাম লাল কার্ড দেখা দিলাম আবার ল্যাংড়া ফকিরদের। ল্যাংড়া ফকির বললাম আচ্ছা হবে না। পাকিস্তান আবার 16 ডিসেম্বর 1971 সালে আবার যা তা ঝোলাটোলা নিয়ে চলে গেল নিজের দেশে। আমরা আবার জিতে গেলাম। জিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে রেহা করে দিলাম, বা ইজ্জত বরি, মানে তাই না, ওদের রেহা করে দিলাম। ও আপনি কাজ করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, শেখ মুজিবুর রহমান হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপরে কি হলো, 1971 ঘটনা করার পর পিছন দিক থেকে ছুরি মারতে চেয়েছিল কে? পাকিস্তান। ল্যাংড়া তো দৌড়তে পারে না, পিছন দিক থেকে ছুরি মারে। তো বলো কারগিল নামে একটা জেলায় আমাদের কি করেছে বলতো, এই ঘটনাগুলো হলো। কারগিলে আমাদের উপর অনেক মানে করা হলো, আমাদের অনেক জওয়ান মারা গেল। শেষ পর্যন্ত 1999 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে আমরা কারগিল যুদ্ধটা জয়লাভ করলাম। এবং 26শে জুলাই মনে রাখবি, কত জুলাই? কারগিল দিবস। আজ 2 জুলাই না?
26শে জুলাই কোন দিবস? আমরা এখন 26শে জুলাই কার নাম স্মরণ করব? কারগিল দিবসের ওই জওয়ানগুলোর নাম, বিক্রম বাত্রা থেকে শুরু করে যতগুলো জওয়ান ছিল তাদের সকলের নাম রিক্যাপ হয়ে গেল না? সবগুলো ঘটনা দেখা যাচ্ছে, ইমেজ তৈরি হয়েছে মাথায়, কোনো ভুল ভ্রান্তি, কোনো সমস্যা, সব গেটিং বুঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো তোমাদের আরো আমি ডিটেলস আরো অফলাইনে বলতে হবে, ঠিক আছে, আরো জিনিসগুলো আলোচনা করে দিব। আর অনলাইন তো লড়ে গেছে, তাই না? যারা তোমরা অনলাইনে আছো আর তোমরা ভাবছো যে লাইকস আর কমেন্টস আর সাবস্ক্রাইব করবে, তো লাগছে এটা, এগুলো করবে না। তবুও আমি আজকের যে ঘটনাগুলো আছে, তোমরা ফ্রিতে কিছু না দিলে আমি ফ্রিতে কিছু দেবো, ওরা তো ফ্রিতে কিছু দিবে না, লাইকও দিবে না, কমেন্টও দিবে না, সাবস্ক্রাইবও দিবে না। তো এখন আমরা কি করবো? ফ্রিতে ওটা আমি পিডিএফ পাঠাবো। এই যে লেখাগুলো সব আছে এগুলো তো ওরা দেখতে পাবে না, তো আমি সবগুলো লেখা ওদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর ততক্ষণে অনলাইন টাটা বাবু, তোমরা সরে যাও, আর অফলাইন জিন্দাবাদ, ঠিক আছে?